কে খুন করাবে এবং খুনের দায়ে আজীবন আপনি জেলে থাকবেন, তার দায় বিজেপি নেবে না, বউ বাচ্চার দায়ও বিজেপি নেবে না, কারণ ওদের নিজেদেরই বউ বাচ্চা নেই, ওরা নিজেরাই বিয়ে করে না। এই দিলীপ ঘোষ বিয়ে করেছে, আমি খুব খুশি হয়েছি, কারণ বিয়ের পরে বহু অপরাধীরাও কিন্তু শুধরে যায়। আমি বিয়ের আগের দিনই আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ বিয়ে করলে আমি সবার সামনে মিষ্টি খাবো, আমি ওপেন লাইভে অনুষ্ঠানে আমি মিষ্টি, আর যে কজন গেছে তার থেকে 10 গুণ বেশি হিন্দু এই গ্রামে এখনও রয়েছে। এরকম বহু জায়গায় আমরা গিয়ে গিয়ে যখন এই খবরগুলো সামনে আনতে শুরু করলাম, গদি মিডিয়া আস্তে আস্তে চেপে গেল, TV9 ভুল স্বীকার করলো, আজ তাক বাংলা ভুল স্বীকার করলো, একের পর এক। না হলে তো মানুষকে তো খাইয়ে দিয়েছে, মানুষকে তো মিথ্যা নিউজ, ফেক নিউজ তো খাইয়ে দিয়েছে, আর মানুষ ভাবতে শুরু করে হিন্দু পালাচ্ছে। হ্যাঁ, ওখানে ঘর ভাঙচুর হয়েছে, কিন্তু সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের ঘটেছে, সেটা দেখাচ্ছে না, শুধু হিন্দুদের পোর্শনটা দেখালো। কিছুটা মানে দোকানপাট ভাঙচুর হয়েছে, হিন্দুদের যেগুলো ভেঙেছে সেগুলো দেখিয়েছে, কিন্তু পাশের দোকানটা যে মুসলিমের ভেঙেছে সেটা দেখায়নি। এবং আর ওখানে যে দাঙ্গা করেছিল সেই দাঙ্গা অধিকাংশ NIA রিপোর্ট বলছে, গোয়েন্দা রিপোর্ট বলছে যে বাইরে থেকে লোক আনা হয়েছিল। আমরাও সেটা বলেছিলাম প্রথমে, আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। লাস্ট NIA রিপোর্টে বলছে বাইরে থেকে ইনপুট ছিল, বাইরে থেকে লোক আনা হয়েছিল, অর্থাৎ আমাদের কথাটাই সত্যি প্রমাণিত হয়েছে, কারণ আমরা গ্রাউন্ড রিপোর্ট করেছিলাম। একের পর এক এরকম ঘটনা দিয়ে হিন্দুদেরকে উত্তেজিত করা, হিন্দুদেরকে তার প্রতিবেশীর সাথে লড়াই লাগিয়ে দেওয়া, আসলে সারা দেশ জুড়ে যে অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে, সেই অস্থিরতাকে মাধ্যম করে মানুষকে ভুলিয়ে দিয়ে আবার ক্ষমতায় আসতে চাইছে। আর এরপরে যদি বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, মানে 400 যদি বিজেপি এককভাবে পাশ করে নেয়, তাহলে ভারতবর্ষে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেবে। কদিন আগেই বিজেপির এক নেতা সরাসরি ওপেন মঞ্চ থেকে বলেছে মুসলিমদের ভোটাধিকার থাকবে না, তারপরে আদিবাসীদের থাকবে না, দলিতদের থাকবে না, মতুয়াদের থাকবে না, খালি রাজত্ব করবে উচ্চ বর্ণের, যেটা ব্রিটিশ আমলের আগে ছিল। 1932 বা 33 সালে ব্রিটিশ প্রথম এই ভোটাধিকার চালু করে, বাবা সাহেব আম্বেদকর সার্বজনীন ভোটাধিকার চালু করেন। তার আগে কোনো নেতা, রাজা, জমিদার নির্বাচন করার জন্য আপনাকে আমাকে জিজ্ঞাসা করতো না, তারা নিজের মতো সেট করতো। কিন্তু আজকে গণতান্ত্রিক ব্যবস্থা এই কাঠামোকে এরা মানে না, সংবিধান, এরা সংবিধানকে মানেই না। কারণ আপনারা কিছু না, সাভারকার, MS গোলওয়ালকার, হেডগেওয়ার, RSSের যে গুরু, তাদের লেখা পড়বেন, সেখানে এই সংবিধান নিয়ে, সেখানে জাতীয় পতাকা নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে এত নোংরা নোংরা কথা লিখেছে। ইভেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, তাদের সম্পর্কে MS গোলওয়ালকার যা যা লিখেছে সেগুলো পড়লে আপনার মাথা গরম হয়ে যাবে, এত নোংরা নোংরা কথা লিখেছে। আর এরা আমাদেরকে দেশভক্তি শেখাচ্ছে, সেই বাঙালি জাতিকে, নেতাজির জাতিকে। আমি জানি না যে এই যে 15 জনকে দেখিয়ে 85 জন হিন্দুকে 4 অক্ষরের বোকা বানানোর যে থিওরি, এটা হিন্দুরা কবে বুঝবে? আমি তো অঙ্কের হিসেবে বলছি, ভারতবর্ষের মুসলিম, বাংলার মুসলিমরা যে পরিমাণে সহনশীলতা দেখিয়েছে, সম্প্রীতি দেখিয়েছে, স্বাধীনতায় রক্ত দিয়েছে, তারপরেও যারা গাদ্দারি করেছে তাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে না? আমরা নেব না। আমরা বিজেপি RSS কাছ দিয়ে না দেশভক্তি শিখব, না হিন্দুত্ব শিখব। ভারত মিশ্র সংস্কৃতির দেশ, এখানে হাজার হাজার ভাষা, ধর্ম, বিভিন্ন নানা জাতির, নানা মতের মানুষ। আমরা এই মিশ্র সংস্কৃতির দেশকে, যেটাকে উপমহাদেশ বলা হয়, এখানে তাদের এবং সেটাকে ধরে রাখার জন্য যে সংবিধান, আমরা এটাকে ধ্বংস হতে দেব না। যদি ধ্বংস করার হতো, 800 বছর মোগলরা শাসন করেছিল, তাহলে তো হিন্দুই খুঁজে পাওয়া যেত না। বিষয়টা হচ্ছে এই মিশ্র সংস্কৃতির দেশ, সম্প্রীতির দেশ, নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে সম্প্রীতির যে নিদর্শন, এটা সারা পৃথিবীর কাছে একটা ইউনিক ব্যাপার, যেটাকে আমরা ধ্বংস করতে দেব না। এবং শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলছে, পুরোটাই অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিভিন্ন বিচারপতি বা আইনজীবীরা, সে যাই বলুক, কোনো অন্যায় তারা দেখছে না। আমি তো রাজশেখর মান্থা, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী,
তার বিরুদ্ধে শুভেন্দুর বিরুদ্ধে 28খানা এফআইআর করা হয়েছিল, ওই মুসলিম এমএলএদের বিধায়কদের ছুঁড়ে ফেলে দেবে বাইরে, এটা বলা যায় না, সঙ্গে সঙ্গে ওর বিধায়ক পদ খারিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না করে 28খানা যখন এফআইআর হলো, সেই এফআইআরের পরে বিচারপতি কি বলছেন, না ওর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি তখন রেগে একটা ভিডিও করেছিলাম যেটা নিয়ে আমার বিরুদ্ধে মানহানি মামলা করার চেষ্টা হয়েছিল। আমি চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম, আমি বললাম ওই ভরা কোর্টে আমি উকিল রাখবো না, ওই বিচারপতিকে আমি ল্যাংটো করে দেবো। কোথায় লেখা আছে একজন দাঙ্গাবাজ দাঙ্গার উস্কানি দিচ্ছে, খুনির উস্কানি দিচ্ছে, নির্বাচিত এমএলএ বিধায়কদেরকে ছুঁড়ে ফেলে দেবে বলছে? এটা সংবিধানে কোথায় লেগেছে যার ভিত্তিতে আপনি এরকম রায় দিচ্ছেন যে ওর বিরুদ্ধে কোনো রকম আইনি প্রক্রিয়া নেওয়া যাবে না? আমাকে প্রমাণ দিন, নাহলে আপনি ওই গদি থেকে সরে যান, ওই বিচারপতির গদি থেকে আপনি সরে যান। তো এরকম বহু জিনিস চলছে যেগুলো কোনো, এতদিন তো সবাই মিলেমিশে হয়েছে, কারোর তো কোনো সমস্যা ছিল না। এই কারণে আমি বলছি, যে সমস্ত বিজেপির মিথ্যা প্রচারে, ফেক নিউজে যে সমস্ত হিন্দুরা বিভ্রান্ত হচ্ছেন, তাদেরকে অনুরোধ করব, ওই যে 15%-এর ভয় দেখিয়ে 85% মানুষকে 4 অক্ষরের বোকা বানানোর ওই নোংরা রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরত্ব থাকুন, না হলে একদিন আপনাকে দিয়ে আপনার প্রতিবেশীকে খুন করাবে এবং খুনের দায়ে আজীবন আপনি জেলে থাকবেন। তার দায় বিজেপি নেবে না, বউ বাচ্চার দায়ও বিজেপি নেবে না, কারণ ওদের নিজেদেরই বউ বাচ্চা নেই, ওরা নিজেরাই বিয়ে করে না। এই দিলীপ ঘোষ বিয়ে করেছে, আমি খুব খুশি হয়েছি, কারণ বিয়ের পরে বহু অপরাধীরাও কিন্তু শুধরে যায়। আমি বিয়ের আগের দিনই আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ বিয়ে করলে আমি সবার সামনে মিষ্টি খাবো। আমি ওপেন লাইভে অনুষ্ঠানে আমি মিষ্টি খেয়েছি, এবং দিলীপ ঘোষের যেখানে বিয়ে হচ্ছিল তার থেকে 1 কিলোমিটার দূরে ছিলাম। আমার বন্ধুরা এখানে আছে কয়েকজন, বলছে দীপকদা চলো, আমি বললাম না, পরে দেখা করব। আমি যতটা খুশি হয়েছি, আমাকে একটা জিনিস ভাবুন, আপনার পাড়ায় যদি কেউ বিয়ে করে, এই দেরি করেই করুক, পাড়ার লোক তো পুরো 1 সপ্তাহ ধরে উৎসব করবে। কিন্তু বিজেপি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বিজেপি দলের মধ্যে উৎসাহ তো দূরের ব্যাপার, রীতিমতো তাকে কটূক্তি করতে শুরু করলো। আমি তো খুব আনন্দ পেয়েছি, এবং এই কটূক্তির ফলে কি হলো, দিলীপ ঘোষ এখন পাল্টা বিজেপিকে ধুলাই দিচ্ছে, রোজ ধুলাই দিচ্ছে। বিজেপির মধ্যে নোংরামি যেগুলো আছে সেগুলো সবার সামনে, মিডিয়ার সামনে তুলে ধরছে। আমি দিলীপ ঘোষকে স্যালুট জানাই, অন্তত এই বয়সে এসে সুমতি হয়েছে। কিন্তু ভাইটার কথা ভাবো, ওই ধম্মেশ্বর শুভেন্দু অধিকারী বেচারা বিয়েও করবে না, এমনকি দাদার বিয়েতে গেল না, নিজের ভাইয়ের বিয়ে, নিজের ভাই বিয়ে করলো কদিন আগে, তার বিয়ে তো যায়নি। আর দিলীপদা বিয়ে করেছে, দিলীপদার বিয়েতে অন্তত যেতে পারতো একটা ফুল দিতে, যেটা সুকান্ত মজুমদার গেছে, যায়নি। কারণ কেন যায়নি জানেন? যদি দিলীপদার বউ অর্থাৎ রিঙ্কু বৌদি ধরে শুভেন্দুকে যদি বিয়ে করিয়ে দিত কারোর সাথে, এই ভয়ে বেচারা যায়নি। ফলে ওই ধম্মের সার হয়ে সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে দাঙ্গা লাগিয়ে পরের সংসার, পরের ঘরের ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এরা মেতেছে। এরা নিজেরা বিয়ে করবে না, কিন্তু পরের সুখের সংসার, তার ঘরের ছেলেটাকে ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গায় লাগিয়ে দেবে খুনোখুনি করতে। তাদের সংসার, তাদের পুরো ফ্যামিলি উজাড় হয়ে যাবে, এটাই এরা চায়। ফলে এদের থেকে সাবধানে থাকুন। ওই 15%-এর ভয় দেখিয়ে 85%-কে 4 অক্ষরের বোকা বানানোর, 4 অক্ষরের বোকা বুঝতে পারছেন তো কি বলছি? ওই 4 অক্ষরের বোকা বানানোর এই নোংরা রাজনীতি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর রাজনীতি থেকে দূরে থাকুন, নিজে সুরক্ষিত থাকুন, নিজের পরিবার, নিজের সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকুন। ওদের কথায় নাচবেন না, কারণ ওদের সংসার ধর্ম কিচ্ছু নাই, পার্টির লেবিতে চলে আর বিভিন্ন পুঁজিপতিদের পয়সায় চলে, ওদের কিচ্ছু যায় আসে না। ফলে নিজের কথা ভাবুন, এই সমস্ত দাঙ্গাবাজের থেকে দূরে থাকুন। আর একটা জিনিস বলি, ওয়াকফ মুভমেন্ট নিয়ে আমি প্রথম দিন যখন এটা নিয়ে আন্দোলন পশ্চিমবাংলায় শুরু হয়, অনেক